শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আমরা এই মুহূর্তে দেখছি শাহবাগ একটি উত্তাল অবস্থায় রয়েছে। এখানে সাধারণ ছাত্র জনতারা, শিক্ষার্থীরা তারা এখানে হাদির বিচারের দাবিতে, অর্থাৎ হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে এখানে অবস্থান নিয়েছেন। এবং আমার ঠিক পেছনে আপনি দেখছেন যে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে কাভার ভ্যানের মধ্য দিয়ে। সেখানে এখানে নেতারা বক্তব্য রাখছেন, বিশেষ করে ডাকসু নেতারা বক্তব্য রাখছেন। যদিও কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, জাগপার মুখপাত্র, রাশেদ প্রধান তারা বক্তব্য রাখছেন। আপ বাংলাদেশের নেতারা এখানে বক্তব্য রেখেছেন এবং সাধারণ ছাত্র জনতা যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের একটিই প্রশ্ন, একটিই তাদের কাছে উত্তর যে যে কোনো মূল্য হোক এই সরকারকে, যারা হাদিকে গুলিবিদ্ধ করে হত্যা করেছে, হাদির মতো একজন বিপ্লবীকে যারা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। যদিও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে নানান ধরনের সমালোচনা রয়েছে, বিশেষ করে এই 5 আগস্ট পরবর্তী সময়ে যখন সবগুলো রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে এক ধরনের সমর্থন দিয়ে যাচ্ছিল, সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, সেই জায়গাটি থেকে রাজনৈতিক দলগুলো বারবার অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বেশ কয়েকটা হত্যাকাণ্ড কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে ঘটে। সেটি নিয়ে প্রশ্ন ছিল সবশেষ যে হাদিকে যে হত্যা করা হয় সেটি কিন্তু বলা হচ্ছিল যে এটি আসলে টার্গেট কিলিং, যেহেতু হাদি ভারতীয় আধিপত্যবাদ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন 5 আগস্টের পর এবং এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, তিনি জনমত, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তিনি জনমত সমর্থনের চেষ্টা করছিলেন সৃষ্টির। সেই জায়গা থেকে বলা হচ্ছে যে বা ধারণা করা হচ্ছে যে সুপরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হয়েছে এবং তার সহকর্মীরা, তার সহযোদ্ধারা যারাই দাবিটি করছেন সেই তাদের দাবির যৌক্তিকতা হিসেবে তারা তুলে ধরছেন যে যেই সন্দেহভাজন যেই ভূমিকাটা বলা হচ্ছে গুলি করছেন তিনি মূলত হাদির আশেপাশেই আসলে এই যেহেতু হাদি কোনো ব্যক্তিগত প্রোটোকল বা নিরাপত্তা প্রোটোকল তিনি মেনটেন করতেন না, অর্থাৎ সেই জায়গা থেকে যে কেউই তার এই যে তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে সব শ্রেণীর মানুষই আসলে তার সংস্পর্শে আসার সুযোগ পাচ্ছিলেন বা আসছিলেন। এর বাহিরে কি হয়েছে যে যাকে সন্দেহভাজন হিসেবে ধরা বলা হচ্ছে মাসুদ, তিনি এই হাদির নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিলেন এমন কয়েকটি ভিডিও ফুটেজে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে এসেছে এবং ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে তার সত্যতাও প্রমাণিত হয়েছে। তাকে যে ভারত বা এই সন্দেহভাজন খুনি ভারত পালিয়েছেন গুঞ্জন রয়েছে যে ভারত আসলে এই যে খুনিদের আশ্রয় দিচ্ছে। এই 5 তারিখে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকার যখন পতন হয়, দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদী শক্তির সেই জায়গা থেকে যখন তারা পালিয়ে যায় এবং সবশেষ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে তার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভারত আশ্রয় দিচ্ছে। শেখ হাসিনা ছাড়াও আসিফুজ্জামান কামাল আওয়ামী লীগ যারা এবং নিষিদ্ধ ছাত্রলীগের সব নেতাকর্মী অর্থাৎ যারা আইনতভাবে বাংলাদেশে যে নিষিদ্ধ সংগঠন, তাদের এই নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরা ভারতে আশ্রয় পাচ্ছেন। সেটি নিয়েও আসলে এই সাধারণ শিক্ষার্থীরা, ছাত্র জনতা তারা বারবার প্রশ্ন করছেন প্রতিবেশী রাষ্ট্র ভারত এই বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বা যারা বিশৃঙ্খলা করছে সেই সকল মানুষকে বা সেই সকল জনগোষ্ঠীকে যারা যখন করছেন, ভাষণ দিচ্ছেন, সেই জায়গা থেকে তারা আসলে এখানে
সোচ্চার হওয়ার চেষ্টা করছেন। যারা আমাদেরকে প্রমাণ দিতে চান আগামী দিনে দিল্লির বিরুদ্ধে কথা বলবেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন, তারা আজকের এই মঞ্চে এসে সংহতি জানাবেন, নয়তো আমরা ধরে নিব আপনারা কোনো ভাবে দিল্লির দাবিদারি করতে প্রস্তুতি নিচ্ছেন। আমরা সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে বক্তব্য দিচ্ছিলেন এসএম ফরহাদ, ডাকসুর জিএস অর্থাৎ সাধারণ ডাকসুর জিএস এসএম ফরহাদ, তিনি আসলে বক্তব্য দিচ্ছিলেন এবং তিনি তার বক্তব্যে বলছিলেন যে এইখানে এই দিল্লির দাসত্ব বা বাংলাদেশে যারাই দিল্লিকে আস্থা প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে রুখে দেওয়া হবে ছাত্রদের সাথে নিয়ে, সেই হুঁশিয়ারি তারা দিচ্ছিলেন। এখানে যারা শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন সেই স্লোগান একটু শোনানোর চেষ্টা করবো এবং তারপর আমরা একটু বলবো। তারা বলছিলেন যে এখানে মূলত এই জায়গা থেকে তারা এখানে নিষিদ্ধ ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে গ্রেফতারের কথা বলছিলেন এবং এই যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় নিয়ে আসে সেই দাবি জানাচ্ছিলেন এবং এখানে মূলত তারা হাদির পক্ষে স্লোগান দিচ্ছেন, হাদির মতো সবাই লড়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন, সেটি তাদের স্লোগানের মধ্য দিয়ে তারা ফুটিয়ে তুলছেন এবং হাদি যে বিপ্লবী চেতনা ধারণ করত সেটি কিন্তু তার বক্তব্যে বিভিন্ন ফুটে উঠেছে বা যারা রয়েছে হাদির যদি মতের সাথে ভিন্ন তারাও কিন্তু হাদির এই বিপ্লবী চেতনা বা ইসলামকে ধারণ করার কথা বলছেন এবং সেই জায়গা থেকে দেখছি আমরা এই যে শাহবাগ মোড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীর যে অবস্থান সেখানে তারা নিয়েছেন এবং যারা এখানে অবস্থান নিয়েছেন সবার হাতে জাতীয় পতাকা, সবার কপালে বাংলাদেশের জাতীয় পতাকার যে ব্যান্ড সেই ব্যান্ড এখানে এবং তারা দিল্লির বিরুদ্ধে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখছি যে এখানে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তাদের যে অবস্থান সেই অবস্থানের জায়গা থেকে তারা এখানে কথা বলার চেষ্টা করছেন এবং আমরা দেখব যে এখানে ঘোষণা দিচ্ছে এখানে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি বক্তব্য দেবেন এবং তার বক্তব্য আমরা শোনার চেষ্টা করব যে কিছুক্ষণের মধ্যেই যে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাসির আহমেদ তিনি বক্তব্য দিবেন, তার বক্তব্য একটু আমরা শুনবো যে তিনি আসলে কি বলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। দীর্ঘ 54 বছরে ভারত আমাদের সাথে বন্ধুত্বের কোনো আচরণ করে নাই, আমরা ভুলে যাই নাই। আমার বোন ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল, আমার ভাই আব্দুল ফাহাদকে ফেনী নদীর পানির হিস্সার কথা বলার কারণে ছাত্রলীগ কর্তৃক তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমার ভাই শহীদ ওসমান হাদি তাকে গুলি করার 24 ঘন্টার মধ্যে ভারতের খুনিরা আশ্রয় নিয়েছে। আমাদের দেশ থেকে খুনি হাসিনা বিদায় নেওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের যত অরাজকতা আছে, অরাজকতার পেছনে যত সন্ত্রাসী খুনি সবাই ভারতে আশ্রয় পায়। সুতরাং এর থেকে প্রমাণিত ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী ওসমান হাদি যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন, আমাদের লড়াই এবং সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ। এক চুল ছাড় দেওয়া হবে না। ভারতীয় আধিপত্যবাদের গোলামীর জিঞ্জির আমরা আমার গলায় পরাতে দেব না। 24-এ রক্ত দিয়েছি, নতুন করে স্বাধীনতা এনেছি।
আমাদের এই স্বাধীনতা হারাতে দেব না ইনশাআল্লাহ। প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে হাতি হব, রক্ত দেব, গলে খাবো, তবু আমাদের আধিপত্যবাদীদের গোলামীর চিনচিন আমরা আর আমাদের বুকে পড়াতে দেব না ইনশাআল্লাহ। আগামী দিনের রাজপথের সংগ্রামী পথ চলায় সকলকে সংগ্রামী কণ্ঠ কাকেরিন এই পথ চলায় সংগ্রামী পথ চলায় উদাত্ত আহ্বান জানাই। আর আজকের এই সমাবেশ থেকে বলছি, শাহবাগ যেই শাহবাগকে ধারণ করে ভারতীয় আধিপত্যবাদীর যে কালচারাল আধিপত্যবাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা এই শাহবাগ চত্বরের নামের পরিবর্তে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করছি। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, নারে তাকবীর। ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি তিনি বক্তব্য দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে সকল ধরনের সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে এবং সকল ধরনের সাংস্কৃতিক আগ্রাসন রুখে দেওয়ার জন্য তারা আসলে প্রস্তুত রয়েছে। তাদেরকে সেই খুনিদের যতক্ষণ পর্যন্ত বিচারের আওতায় না আনা হবে, বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। এবং জুলাই গণ অভ্যুত্থান যেই প্রতিশ্রুতি নিয়ে, যেই প্রত্যাশা নিয়ে করা হয়েছিল, তার যেই বিষয়গুলো বাকি রয়েছে সেই বিষয়গুলোতে যাতে নিশ্চিত হয়, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ছাড়বেন না। এবং গতকাল রাত থেকেই এনসিপি এবং অন্যান্য দল সহ জুলাই গণঅভ্যুত্থানে যেই সব দলগুলো অংশগ্রহণ করেছিল সেই সব দলের নেতাকর্মীরা সেখানে বক্তব্য দিয়েছেন, রাতভর জড়ো হয়েছেন। সেখানে ছাত্র জনতার পাশাপাশি আরও অনেকেই যুক্ত হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু সেখানে জনমানুষের ঢল রয়েছে এবং জুমা নামাজের পর সেই ঢলটা কিন্তু আরও বেড়েছে। এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে শাহবাগে সময় যত গড়াচ্ছে, সময়ের সাথে সাথে সেখানে মানুষের ঢলটাও আরও বাড়ছে। এই মুহূর্তে জাওয়াদের সঙ্গে আমরা যুক্ত হবে এবং জাওয়াদ বিস্তারিত আরও জানাবেন শাহবাগে যা ঘটছে এই মুহূর্তে। আমরা দেখছি যে তারা এখানে নানান ধরনের স্লোগান দিচ্ছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, হাদিকে যারা খুন করেছে, যাদেরকে সন্দেহভাজন বলা হচ্ছে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা হাদির সহকর্মী রয়েছেন, সহযোগিতা রয়েছে, যারা এই জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা সবাই ধারণা করছেন যে এটি যেহেতু হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ তার ছিল। তিনি এই বিষয় নিয়ে সোচ্চার ছিলেন আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়, সেটি নিয়ে তারা হাদি সোচ্চার ছিলেন। সেই জায়গা থেকে তার সহকর্মীরা ধারণা করছেন যে এটি আসলে আওয়ামী লীগ বা ভারত তাদের বিরুদ্ধে চক্রান্তের অংশ এবং তার যুক্তি হিসাবে তার সহকর্মীরা বা সহযোদ্ধারা যেই বিষয়টি সামনে আনছেন, হাদিকে যারা খুন করেছেন তারা মূলত হাদির সংস্পর্শেই ছিলেন। এই জুলাইয়ের পরবর্তী হাদি যখন ঢাকা ৮ আসনে, অর্থাৎ আমরা যে এই শাহবাগে এখন অবস্থান করছি, শাহবাগ মোড়ে, এটাও কিন্তু এই শাহবাগ ৮ আসনের মধ্যে একটি এলাকা এবং এই এলাকাতেই হাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন। তিনি কিন্তু জনসংযোগও করছিলেন। সেই জায়গা থেকে বলা হচ্ছিল যে সব শ্রেণী পেশার মানুষ এই হাদির সংস্পর্শে আসার একটি সুযোগ পেয়েছে এবং খুনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন। এবং শুধু খুনি যে এটি একাই জড়িত ছিল সেটিও কিন্তু তার সহকর্মীরা দাবি করছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কয়েকজনকে গ্রেপ্তার করছেন, অর্থাৎ এই যাকে মাসুদ বলা হচ্ছিল সন্দেহভাজন খুনি, সেই মাসুদের পরিবার সহ অন্যদেরকেও আসলে এখানে গ্রেফতার করা হয়েছে। মাসুদ, তার স্ত্রী, তার প্রেমিকা এবং তার পরিবারের সদস্যদেরকেও নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সব মিলিয়ে যেটি যে পরিকল্পিত একটি খুন, সেটি কিন্তু ডিএমপি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেটি জানানো হয়।
কিন্তু কারা এখন পর্যন্ত এই খুনের সাথে জড়িত যদি সেটি এখন উদ্ঘাটন করা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে তারা বলছেন, কিন্তু আজকে এখানে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র জনতা যারা অবস্থান নিয়েছেন এখানে তারা বলছেন যে এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যেও ফেসিবাদী কাঠামো এখনো বিদ্যমান রয়েছে এবং তারা এই জায়গা থেকে আমরা দেখছি যে সেই জায়গা থেকে তারা এই দাবিটি করছেন যে যেহেতু এই খুনিকে বলা হচ্ছিল যে ভারতে পালিয়ে গিয়েছে এবং তাকে সহায়তা করা হয়েছে এবং আমরা দেখছি যে সেই দাবি নিয়ে এখানে এসেছেন। কিন্তু কর্নেল হাসিনুর কথা বলছেন, তিনিও কিন্তু গুম হয়েছিলেন, অর্থাৎ এই যে আওয়ামী 15.5 বছরের যে ভুক্তভোগীরা যারা রয়েছেন তার মধ্যে তিনি একজন অন্যতম এবং তিনি হুইসেল ব্লোয়ারও ছিলেন। অর্থাৎ আমরা দেখেছি যে আয়নাঘর নিয়ে যে কথাটি, আয়নাঘরের কথা আওয়ামী শাসনামল যেটি চালু করেছিল শেখ হাসিনা এবং সেটি পরবর্তীতে গণমাধ্যমে এসেছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এসেছে, তার একজন ভুক্তভোগী যে কর্নেল হাসিনুর তিনি এখন বক্তব্য রাখছেন। আপনারা আকাশে তাকায় দেখেন, ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিব নাই, ওইখানে ওসমান হাদি। আমরা এই হাদিদেরই চাই। এখানে তারা বক্তব্য দিচ্ছিলেন, তারা আসলে বলছিলেন যে এই হাদির স্মরণে এখানে এই যে বাংলাদেশ মেডিকেল যেটি আগে শেখ মুজিব মেডিকেল ছিল সেটির তারা যদিও 5 আগস্টের পরে নাম পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ মেডিকেল নামে, হাদির স্মরণে এই মেডিকেল কলেজের নাম পরিবর্তনের দাবি মূলত হাসিনুর জানাচ্ছিলেন, যিনি আয়নাঘর ফেরত, তিনি আয়নাঘরে বন্দী ছিলেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই শাহবাগ চত্বরকে, অর্থাৎ এই যে শাহবাগের গোল চত্বরে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি সেটিকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন তারা। এবং এই যারাই এখানে বক্তব্য দিয়েছে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ইসলামী ছাত্র শিবিরের নেতারা বক্তব্য দিয়েছেন এবং কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতারা বক্তব্য দিয়েছেন, এর আগে আমরা জাকপা নেতাদের বক্তব্য দিতে দেখেছি, আপ বাংলাদেশের নেতাদের বক্তব্য দিতে আমরা এখানে দেখেছি এবং এখানে দেখেছি আমরা ছাত্র অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ সেই নেতারাও এখানে এসেছেন, তারাও মূলত এখানে বক্তব্য দিবেন এবং এখানে নানান শ্রেণীর মানুষ সেই মঞ্চে আসছেন এবং তারা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন। সবারই একটাই দাবি যে জায়গাতে বাংলাদেশের এই প্রায় 1500-এর অধিক যারা রক্ত দিয়েছে, জুলাই সময় যারা জীবন দিয়েছে এবং কয়েক হাজার 20,000-এর অধিক যারা পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, সবাই এই যে আন্দোলনটি করলো জুলাই আগস্টের সময় একটি সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠায়, সেই জায়গায় যাতে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ বিস্তৃত না হয় এবং বাংলাদেশ যেন তার পক্ষে অবস্থান করে, স্বাধীন সার্বভৌমত্ব একটি সত্তা হিসেবে সবসময় মাথা উঁচু করে থাকে, সেটি তারা এই বক্তব্য দিচ্ছেন এবং এই কারণটিকেই তারা বারবার সামনে নিয়ে আসছেন। শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই হাদিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের সাথে তারা বলছেন যে ভারতের ইন্ধন আছে বা ভারতের যোগসাজশ আছে, সেটিও তারা আসলে সেই যোগসূত্র মেলাচ্ছেন। এই বলে যেহেতু হাদিকে গুলি করার পরে সন্দেহভাজন যে হত্যাকারী এই গুঞ্জনটি রয়েছে যে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং এখানে তাদের বক্তব্যে এটি উঠে এসেছে যে এই বক্তব্য দিচ্ছেন তারা যেহেতু ভারতে এই যে পলাতক নিষিদ্ধ কার্যক্রমে শুধু আওয়ামী লীগ নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে, তারা যেহেতু আশ্রয় নিয়েছে এবং এটি স্পষ্ট যে ভারত এই বাংলাদেশের জন্য যারা ঝুঁকিপূর্ণ ব্যক্তি বা এই নিষিদ্ধ সংগঠনগুলো ভারত আশ্রয় দিচ্ছে, সেই জায়গা থেকে একটি রাষ্ট্র হিসেবে ভারত এই অনধিকার তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেয় করে দেখার একটি প্রচেষ্টা চালাচ্ছে, সেই বক্তব্যটি এখানে উঠে এসেছে এবং সবার বক্তব্যেই তারা এখানে বলেছেন
শুধু যে যারা এই নেতারা বক্তব্য দিচ্ছেন তারাই নয়, এবং এই বক্তব্যের বাইরে আমরা দেখেছি যে আমরা এই যেটি বলছিলাম যে শহীদ মিনারে এই আমাদের শহীদ মিনারও কিন্তু এই যে হাদির যে এখানে অবস্থান সেটি এখানে অবস্থান নিয়েছেন। এবং আমি শাহবাগ থেকে পরিস্থিতি বলছিলাম, শহীদ মিনারে আমাদের আরেকজন সহকর্মী রয়েছে মেহরাব, তিনি আসলে শহীদ মিনারের অবস্থা জানাবেন। মেহরাব, আপনি তো দেখছিলেন বা আমার কথা শুনছিলেন, শাহবাগে ছাত্র জনতারা অবস্থান নিয়েছেন এবং তারা ঘোষণা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের খুঁজে বের করা না হবে এবং বিচার আওতা না হবে তারা এখানে অবস্থান নেবে। আপনার সেখানে আসলে কি অবস্থা বা আপনি শহীদ মিনারে কি দেখছেন? কিছুক্ষণ আগেই ছাত্র দলের যে সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, সেটি শুরু হয়েছে। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদিকে গত 12ই ডিসেম্বর শুক্রবার তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। তার কানের পেছন থেকে যে গুলিটা করা হয় সেটি তার মাথার এফোর ওপর হয়ে বেরিয়ে যায়, কিন্তু সর্বশেষ 18 তারিখ গতকাল শুক্রবার রাতে তার সে নিহত হয়। নিহত হওয়ার পর তার লাশবাহী যে বিমান সেটি এখন ঢাকায় আসছে। তারই প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ মিনারে তাদের বিক্ষোভ সমাবেশ শুরু করেছে। বিক্ষোভ সমাবেশ থেকে তারা যেটি জানিয়েছে যে কিভাবে হাদিকে গুলি করার পর সন্ত্রাসীরা নির্বিঘ্নে বাংলাদেশের বাইরে চলে যেতে পারলো, এটি তারা বারবার প্রশ্ন তুলছে যে প্রশাসন কি করলো, এবং পুলিশ প্রশাসন যে ডিজিএফআই, বাংলাদেশের যে ডিবি পুলিশ, যে তারা যে গোয়েন্দা সংস্থার যে একটা অবহেলা ছিল, তারা স্পষ্ট সেটা ফুটিয়ে তুলতে চাচ্ছে এখান থেকে। তারা যেটি দাবি করছে যে প্রশাসন কিভাবে একটা নীরব থাকতে পারলো এবং সে কিভাবে এই দেশ থেকে পালালো, তার প্রতিবাদেই আপনার মূলত এখানে তারা স্লোগানে মুখরিত করছে এবং বিক্ষোভ সমাবেশটি করছে। তারা এখান থেকে দাবি করছে যে অনতিবিলম্বে তাদেরকে, যদি তারা ভারতে পালিয়ে গিয়ে থাকে, তাদের ওইখান থেকে ফিরিয়ে এনে এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সর্বোচ্চ যে মৃত্যুদণ্ড সেটি তাদের কার্যকর করতে হবে। আর যদি এটা না করা হয় তাহলে ভবিষ্যতে তারা আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। আপনারা জানেন যে গত যে 12 ডিসেম্বর তাকে হত্যার পর তার চিকিৎসার জন্য ঢাকা থেকে প্রেরণ করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সর্বশেষ গতকালই তার সে নিহত হয় আর কি। হাদির লাশবাহী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেখানে আনা হবে এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তারই প্রতিবাদে ছাত্রদল এইখানে বিক্ষোভ সমাবেশ করছে এবং একটি স্মারকলিপি স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে তারা পৌঁছে দেবেন বলে আমাদের জানিয়েছে। এখানে সমাবেশে তারা বারবার বলছে যে নিষিদ্ধ ছাত্রলীগ কিভাবে এখনও ঢাকায় ঝটিকা মিছিল করতে পারে, সারা বাংলাদেশে তারা এই ধরনের গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে, তার যে প্রতিবাদ, এই প্রতিবাদে তারা মূলত এখানে সমাবেশ করছে। এখন যেটি আপনারা এখানে শুনতে পাচ্ছেন যে তারা স্লোগানে মুখরিত হচ্ছে এই গোটা শহীদ মিনার চত্বর। তারা যেটি বারবার বলার চেষ্টা করছে যে নিষিদ্ধ ছাত্রলীগ সরাসরি কোনো ধরনের কার্যক্রম করতে না পারলেও তারা এখন হত্যার রাজনীতিটাকে বেছে নিয়েছে এবং তারা গুপ্ত হত্যার মাধ্যমে সামনে যে নির্বাচন, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তারা বানচাল করার জন্য মূলত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এখান থেকে বারবার বলা হচ্ছে। এই ছিল আমার কাছে আপনার শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। আমাদের সহকর্মী তৌহিদ তারেক আছে এখন শাহবাগে, আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। ধন্যবাদ মেহরাব। এইখানে এই মুহূর্তের যে ঘটনা সেটা যদি একটু তুলে ধরি, যে এখন কিন্তু আসরের নামাজের যে ওয়াক্ত, সে ওয়াক্ত প্রায় শেষের দিকে। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে শাহবাগের এই জায়গা থেকে আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা এখানে নামাজ আদায় করবেন আসরের, কিন্তু এই নামাজের আগে কিন্তু এখানে বক্তব্য রেখেছেন অনেক সংগঠন থেকে এসে এখানে যুক্ত হয়েছেন। বিশেষ করে জুমার নামাজের পর থেকেই কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন এই বায়তুল মোকাররম থেকে বা বিভিন্ন মসজিদ থেকে নামাজের পরপরই তারা মিছিল নিয়ে এসে
শাহবাগে জড়ো হয়েছেন এবং এখনও হচ্ছেন। এবং এরপর কিন্তু আমরা দেখেছি যে এখানে ডাকসুর নেতারা তারা যে মঞ্চটি অস্থায়ী মঞ্চটি তৈরি করেছেন, এই অস্থায়ী মঞ্চে কিন্তু তারা বক্তব্য রেখেছেন, সাদিক কায়েম, এস এম ফরহাদ সহ সকলেই। এরপরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ কিন্তু এখানে ছিলেন, তিনিও বক্তব্য রেখেছেন। এবং আমরা বেশ কিছুক্ষণ আগে শুনেছি যে পতিত সরকারের আমলে গুমের শিকার একজন হাসিনুর রহমান, তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন। এদের সকলেরই কিন্তু যে বিষয়টি তারা উল্লেখ করার চেষ্টা করেছেন, তারা বলছেন যে হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে এই বিষয়টি কোনোভাবেই গ্রহণ করা যাচ্ছে না, যা মূলত তার দায় রাষ্ট্রকে নিতে হবে বলে তারা বলছেন। এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আইন উপদেষ্টার পদত্যাগ কিন্তু কয়েকজন এখানে দাবি করেছেন। তারা বলছেন যে হাদির মতো একজন সম্মুখ সারির যোদ্ধা, যিনি মূলত জুলাই আগস্ট পরবর্তী সময়ে নানাভাবে রাষ্ট্রের কল্যাণে নানা দাবিতে মাঠে ছিলেন, সরব ছিলেন, তার মতো একজন যোদ্ধাকে রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এর দায় আসলে এই সরকার কিভাবে নেবে সে প্রশ্ন কিন্তু তারা করছেন। একই সাথে যে বিষয়টি তারা বলছেন যে শাহবাগ থানায় কিন্তু ওসমান হাদি তার নিরাপত্তার ঝুঁকিতে দেখে তিনি একটি জিডি করেছিলেন, যে জিডিতে 10টি নাম্বার থেকে হত্যার হুমকি আসার পর সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন, নাম্বারগুলো উল্লেখ করেছেন। কিন্তু এরপরেও কিন্তু তার সেই নিরাপত্তা কিন্তু চোখে পড়েনি, যারই ফলশ্রুতিতে গেল 12 ডিসেম্বর তার উপর আক্রমণ করা হয়। চলন্ত রিকশায় তিনি ছিলেন, সেখান থেকে পেছন থেকে গুলি করা হয় তার মাথায়। তো এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং যে গোয়েন্দা সংস্থা আছেন তারা আসলে কি করছেন, যে জুলাইয়ে যারা ভূমিকা রেখেছেন, জুলাই পরবর্তী সময়ে তাদের একটি বাড়তি নিরাপত্তার কিন্তু ব্যবস্থা থাকার কথা সরকারের পক্ষ থেকে, যে বিষয়টি তারা ব্যর্থ হয়েছেন বলে প্রতীয়মান হয় বলে কিন্তু তারা দাবি করছেন। এবং একই সাথে যে বিষয়টি তারা বলছেন যে এমন অবস্থায় যে হাদি তার নির্বাচনে প্রচারণার একটি ছোট অংশ যেটি ছিল 12 ডিসেম্বর জুমাবারেই কিন্তু তিনি নামাজের পর মসজিদের বাইরে লিফলেট বিতরণ পরবর্তী সময়ে তিনি যখন ফিরছিলেন তখনই কিন্তু তার উপরে এই হামলাটি করা হয়। এবং এই হামলার পর যেই বিষয়গুলো মানুষের সামনে এসেছে, এই হত্যাকারীরা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং তারা 12 ঘন্টার ভিতরেই কিন্তু দেশ ছেড়ে পালানোর মতো একটি খবর কিন্তু বর্তমানে প্রতীয়মান আছে সব জায়গায়। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি, কিন্তু তারা বলছে যে প্রশাসনের নাকের ডগায় বসে হাদির উপরে হামলা কিভাবে সম্ভব এই প্রশ্ন তারা তুলছেন। এবং এই প্রশ্নের যে উত্তর নেই সেই বিষয়টিও তারা বলছেন যে এর কোনো উত্তর এই সরকারের পক্ষে দেওয়া সম্ভব হবে না। তবে যে বিষয়টি তারা বলতে চাচ্ছেন যে শাহবাগে তারা অবস্থান করছেন, এই শাহবাগের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদির নামে এই শাহবাগের চত্বরের নামকরণের দাবি তারা তুলছেন। এবং একই সাথে তারা বলছেন যে এই হাদিকে, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন, এই হাদিকে হত্যার মাধ্যমে আধিপত্যবাদের বিরুদ্ধে যে কণ্ঠ, সেই কণ্ঠ কোনোভাবেই রোধ করা সম্ভব হবে না। এবং একই সাথে এক হাদির মৃত্যুর সাথে সাথে কিন্তু লাখো হাদির জন্ম হয়েছে বলে বক্তারা বলছেন। এরপর কিন্তু আমরা দেখেছি যে এই শাহবাগ মোড়ে কিন্তু আজকে আপনারা জানেন যে 6:05 সন্ধ্যা 6:05 কিংবা এর কিছুক্ষণের মধ্যেই হয়তো ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছবে। এরপরে কিন্তু তার মরদেহ আমরা যতটুকু জেনেছি যে ঢাকা কেন্দ্রীয় মসজিদের এখানে আনার কথা রয়েছে। এই বিষয়টি সিদ্ধান্ত সম্পর্কে এখনো নিশ্চিত করা হয়নি। তবে এই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু এখানে তারা অবস্থান করছেন এবং দলে দলে বিভিন্ন সংগঠনের লোকজন, সাধারণ জনতা, উৎসুক জনতাও কিন্তু এখানে রয়েছে। সবাই সেখানে কিন্তু তারা যুক্ত হচ্ছেন এবং সকলেই মুহুর্মুহুর স্লোগানে এই শাহবাগ যে মোড় রয়েছে, চত্বরটি রয়েছে, এই চত্বরটিকে প্রাণবন্ত করে রাখার চেষ্টা করছেন। এবং তারা দাবি জানাচ্ছেন যে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের অতি সত্বর গ্রেফতার করার। এবং আরেকটি বিষয় তারা যেটি উল্লেখ করার চেষ্টা করছেন যে দেশে যারা এই অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছেন, পতিত ফ্যাসিস্ট আমলের সরকারের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল, তারা সকলেই কিন্তু ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত তাদের আশ্রয় দিয়েছে। এর মাধ্যমে এই বিষয়টি প্রতীয়মান হয় যে ভারত বাংলাদেশকে অসহযোগিতা করছে এবং ভারত বাংলাদেশের সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না। এই দাবি তারা বলছেন যে আগ্রাসন বিরোধী প্রতিবাদ বাংলাদেশে চলবে
এবং একই সাথে যে বিষয়টি তারা বলছেন যে ওসমান হাদির যে রেখে যাওয়া যে লেগেসি সেই বিষয়টি তারা বহন করে নিয়ে যাবেন। তার কালচারাল সেন্টার রয়েছে, সেই কালচারাল সেন্টারের দায়িত্ব কিন্তু আমার দেশ সম্পাদক নিয়েছেন বলে তিনি নিজেই ঘোষণা দিয়েছিলেন তার ওপর হামলার পরে যে জনসভা বা বিক্ষোভ সমাবেশ হয়েছিল সেই সমাবেশে। এবং আরও তারা বলছেন যে হাদির মতো একজন সম্মুখ সারির যোদ্ধা যদি সময়ে সময়ে এই দেশের নানাবিধ বিষয়তে তিনি সোচ্চার ছিলেন, নানা দাবি আদায়ে সোচ্চার ছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া থেকে শুরু করে নানা বিষয়ে সরকারকে তিনি ছাড় দিয়ে কোনো কথা বলেননি এবং অন্যান্য রাজনৈতিক দলের ঊর্ধ্বে থেকে তিনি সবসময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন। সেই জায়গায় হাদিকেই সবার আগে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এমন কোনো তথ্য গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল না। এই বিষয়টি আসলে কোনোভাবেই তারা গ্রহণ করছেন না। তারা এই বিষয়টিকে সামনে রেখে তারা বারবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন এবং একই সাথে আমরা শুনেছি যে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ কিন্তু তারা দাবি করেছেন, কারণ তিনি তার বক্তব্যে বলেছিলেন যে হাদির যে উপর যে হামলা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই বিষয়টি এই লাইনটি বা এই রেফারেন্স টেনে কিন্তু তারা বলছেন যে হাদির ওপর হামলাটিকে যিনি এভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন তার পদত্যাগও কিন্তু তিনি কয়েকজন এখানে দেখেছি যে দাবি করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগ চত্বরে আসরের নামাজ আদায় করা হচ্ছে। এখানে রাজপথেই যারা আন্দোলনে বা বিক্ষোভ সমাবেশে যারা যোগ দিয়েছিলেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছেন, তারা নামাজ পড়ছেন এবং নামাজ পরবর্তী কিন্তু তারা এটা আমরা দেখেছি। এবং এখানে আপনারা সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নামাজ এখানে শুধু ডাকসু নয়, আমরা এখানে যখন এসেছিলাম শুরুতে বিকেলের দিকে এখানে কিন্তু বেশ কয়েকটি সংগঠনই আলাদা আলাদা তারা বিক্ষোভ করছিলেন, কিন্তু এক পর্যায়ে তারা সকলে এই ডাকসুর কাছে এই সমাবেশের পুরো দায়িত্বটি বুঝিয়ে দিয়ে তারা বিক্ষোভ সমাবেশে যোগ দেয় এবং সেখানেইতে কিন্তু তারা অনেকে বসে অবস্থান নিয়েছেন এবং একের পর এক স্লোগান দিচ্ছেন হাদির পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং একই সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন, সরকারের এই অবহেলার বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছেন। তারা যে বিষয়টি বারবার তুলে ধরার চেষ্টা করছেন যে বাংলাদেশ এই গেল 54 বছরও স্বাধীন হয়নি, কিন্তু এই গেল জুলাই আগস্টের অভ্যুত্থানের পর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে বক্তারা দাবি করেছেন। তারা বলছেন যে আধিপত্যবাদ এই 54 বছরে পার্শ্ববর্তী দেশের আসলে কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ তারা দেখেনি, তারা যে আচরণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির, বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ সহসভাপতিবৃন্দ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, শহীদ ওসমান হাদি শুধুমাত্র একজন জুলাই যোদ্ধা নয়, তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং 5 আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থানের চেতনায় যে বাংলাদেশ শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বিনির্মাণ প্রয়োজন, যে সততার বাংলাদেশ বিনির্মাণ প্রয়োজন, সেই বাংলাদেশ বিনির্মাণে শহীদ ওসমান হাদি একজন বীর হিসাবেই তার সপ্রতিভ উপস্থিত ছিল এবং জুলাই আগস্টের 5 আগস্টের পরবর্তী থেকে এই ওসমান হাদি সর্বক্ষেত্রেই তার অনবদ্য ভূমিকা পালন করেছে। বিশেষ করে একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে, তরুণ রাজনীতিবিদ হিসাবে সাংস্কৃতিক আগ্রাসন রোধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং আধিপত্যবাদ বিরোধী একটি প্রতীক হিসাবে তিনি ব্যাপকতরভাবে ভূমিকা পালন করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই ফ্যাসিস্টরা এবং তার প্রত্যক্ষ ইন্ধনে
আজ আমরা আমাদের সেই সহযোদ্ধাকে হারালাম। সেজন্যে আমরা আজকের এই স্মারকলিপির প্রধান অনুষ্ঠানে প্রথমেই শহীদ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা প্রতিজ্ঞা নিচ্ছি যতদিন উসমান হাদির সন্ত্রাসীদের হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারবে ততদিন ছাত্রদল রাজপথে থাকবে, ততদিন ছাত্রদল কর্মসূচি নিয়ে রাজপথে অবস্থান করবে। সেই সাথে আমরা শহীদ উসমান হাদি সহ অপর যারা জুলাই যোদ্ধা রয়েছে, রাজনীতিবিদ রয়েছে, তাদের নিরাপত্তার দাবি করছি। সেই সাথে এই উসমান হাদির শাহাদাত বরণকে কেন্দ্র করে যে বা যারা ভোলা পানিতে মাছ শিকারের নিমিত্তে গতকাল সারা রাত ব্যাপী তাণ্ডব চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান। আমরা গতকাল প্রথম আলো, ডেইলি স্টার সহ সাংবাদিক নুরুল কবির উপর যে ধরনের নৃশংস হামলা এবং অযাচিতভাবে যে ঘটনাগুলো ঘটেছে আমরা তার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا العالمين ঢাকা এয়ারপোর্টে মাত্র শহীদ উসমান হাদি ভাইয়ের লাশটা রব্বুল আলামিন মাত্র বাংলাদেশে এসে পৌঁছেছে। রব্বুল আলামিন শহীদ হাদি ভাইয়ের লাশ কবির আমি রব্বুল আলামিন তোমার কাছে নেব। রব্বুল আলামিন শাহাদাতের আপনাদের রব্বুল আলামিন শাহাদাতের কবুল করুন রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন শহীদ উসমান হাদি ভাইয়ের সকল গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করো রব্বুল আলামিন। আমরা তো দুর্বল রব্বুল আলামিন, বাংলা আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে আমরা দুর্বল রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমরা আপনার ফাদরা শুধু জীবন দিয়ে যাই আর রব্বুল আলামিন আমরা আবু সাইদরা পড়তে দিয়ে জীবন দিয়ে যাই রব্বুল আলামিন। আমাদের উসমান হাদির কথা বলতে বলতে পিছন থেকে পুরো তারা বৃদ্ধ হয়ে গেল। রব্বুল আলামিন আমাদের সক্ষমতা বাড়াই দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের তরুণদের যোগ্যতা বাড়াই দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকল অক্ষমতা তুমি দূর করে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের হৃদয়টা রব্বুল আলামিন সবকিছু বোঝা মাথায় নিয়ে কাঁধে নিয়ে রব্বুল আলামিন আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের বিজয় দেওয়ার মতো সেই সক্ষমতা আমাদের হৃদয়ে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের লড়াইকে সহজ করে ইয়া আল্লাহ। ইয়া রব তুমি আর কত রক্ত দিবে ইয়া রব। রব্বুল আলামিন আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের কর্মী থেকে শুরু করে আমাদের আবদার পাহাড় থেকে শুরু করে জুলাই রব্বুল আলামিন সকল ক্যাটাগরির মানুষের জীবন তুমি নিয়েছো রব্বুল আলামিন। আর কত লাগবে রক্ত রব্বুল আলামিন। রব্বুল আলামিন এই রক্তের বিনিময়ে আমাদেরকে রব্বুল আলামিন আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমরা স্বাধীন থাকতে চাই ইয়া আল্লাহ। আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সংবাদ মাধ্যম সবকিছু রব্বুল আলামিন আধিপত্যবাদের নিয়ন্ত্রণ করে। রব্বুল আলামিন আমাদের তরুণদেরকে যে সক্ষমতা দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন হাদি ভাইয়ের ছোট একটা বাচ্চা আছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন রব্বুল আলামিন তাকে রব্বুল আলামিন তার প্রজন্মের সবচেয়ে সেরা সন্তান হিসেবে তুমি কবুল করো। তার জন্য সকল রব্বুল আলামিন সকল কাজ তুমি সহজ করে দাও রব্বুল আলামিন। হাদি ভাইয়ের পরিবার রব্বুল আলামিন তুমি তাদের সদস্য নির্মাণ করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমরা এখান থেকে তোমাদের হাত তুলে শপথ নিতে চাই আমরা তরুণরা আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আমাদের সেই শক্তি দাও ইয়া আল্লাহ। আমাদের রাহবারদের রেখে যাওয়ার পথকে তুমি রব্বুল আলামিন আমাদেরকে ধারণ করার তৌফিক দাও রব্বুল আলামিন। কত মানুষ দেখি রব্বুল আলামিন দিনে দিনে বিক্রি যায় রব্বুল আলামিন, টাকার কাছে বিক্রি হয়ে যায়, ঈমান বিক্রি করে দেয়, দেশপ্রেম বিক্রি করে দেয় রব্বুল আলামিন। আমাদেরকে বিপদে নিয়ে যায় না রব্বুল আলামিন। আমাদেরকে কোনো লোক যাতে পেয়ে না বসে রব্বুল আলামিন রব্বানা লা তুযিগ কুলুবানা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
اللهم آمين এই দেশের লক্ষ একজন একা বলতো সেই লক্ষ যুবক আমরা আধিপত্যবাদী কবল থেকে মুক্ত স্বাধীন জাতি করতে চাওয়া থেকে সেই তৌফিক দেশে আসছে একটু বলে শাহবাগে সকল তার স্বপ্নের আধিপত্যবাদের সহযোগী শক্তি পাহাড় সহ তাদের কাজ থেকে শক্তিশালী দাঁড়াতে পারে সেই শাহবাগে জনমানুষের ঢল, উত্তাল শাহবাগ। আর সেখানে আসরের নামাজে সবাই আসরের নামাজ আদায় করে প্রার্থনা করেছেন শরীফ ওসমান হাদির জন্য, সেই সঙ্গে বাংলাদেশের জন্য। একই সঙ্গে শহীদ সংগ্রাম উপস্থিতি হাদি ভাইয়ের লাশ এখন বাংলাদেশে পৌঁছেছে। আমাদের শহীদ হাদি ভাই বাংলাদেশের কোটি কোটি মানুষের মনের ভিতরে, হৃদয়ের ভিতরে যে প্রতিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী অগ্নিস্ফুলিঙ্গের জন্ম দিয়েছেন, যে স্লোগানকে তিনি ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তুলেছেন, সেই স্লোগানের নাম কি? এই ইনকিলাব এখন বাংলাদেশের জাতীয় স্লোগান। বাংলাদেশের জাতীয় স্লোগান কি? ইনকিলাব, ইনকিলাব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের এখন জাতীয় স্লোগান হচ্ছে ইনকিলাব। সংগ্রামে উপস্থিতি, আসলে নিজের আবেগকে সংবরণ করতে পারছি না। এই ওসমান ভাই আমি অভ্যর্থনের পরে সেই সময়গুলোতে বিশেষ করে মধু ক্যান্টিনে যখন বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি করতাম, সংবাদ সম্মেলন করতাম, প্রায় সময় দেখতাম এই হাজি ভাই মধু ক্যান্টিনের বাইরে আশেপাশে এই শাহবাগ এলাকায় রেলভিউ করতেন, কর্মসূচি করতেন। এখানে অনেকেই আছেন যাদের গায়ে হাজি ভাইয়ের ধান লেগে আছে, এখানে অনেকেই আছেন যাদের হাতে হাজি ভাইয়ের হাত লেগে আছে। আমরা সবাই হাত উঁচু করি, আমরা সবাই হাত উঁচু করি। হাজি ভাই, আপনি আমরা নন, আপনি আমাদের ছেড়ে চলে যান না। এই দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ হাজিকে আপনি অনুপ্রেরণা দিয়ে দিয়েছেন। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা শপথ করছি দেশ মাতৃকা এবং সার্বভৌমত্বের জন্য আমরা কি ওসমান হাদির মতো জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছি? আমরা কি ওসমান হাদির ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গ্যাংস্টার, চাঁদাবাজ, খুনি, টেররিস্টের বিরুদ্ধে আমাদের বুক পেতে দিয়ে
আমরা কি প্রতিবাদ করতে প্রস্তুত আছি? হে ভারতীয় আধিপত্যবাদের সন্ত্রাসীরা, তোমরা দেখো, হে বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদের চলরা, তোমরা দেখো আজকের শাহবাগে হাজার হাজার প্রতিবাদী ছাত্র জনতা হাজিরা প্রস্তুত আছে। একটা কথা বলছি, শুনে রাখুন, হাজিকে যারা খুন করেছে তারা কিন্তু এই হাজি ভাইয়ের মিছিলেই তার সহযোগী হয়ে বিপ্লবী হয়ে কিন্তু তারা কিন্তু ভোট পেতেছিল, থাকে নাই? ঠিক একই ভাবে আজকে এই বিপ্লবের মুখোশ করে আমাদের এই বিপ্লবকে চিন্তাই করে ডাকাতি করে তারা কিন্তু একদম আমাদের সরকার থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের রাজনীতি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছদ্মবেশে ঘাটতি হয়ে আছে। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে নির্মূল করার শপথ আজকে আমরা ইনশাআল্লাহ নেব। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা ক্ষমা করেছি, ক্ষমা করা মহানুভবতা। আমরা মহানুভবতা দেখিয়েছি, আমাদের শক্তি ছিল, আমাদের এখনো শক্তি আছে। আমরা চাইলে এই আধিপত্যবাদী এই সন্ত্রাসী শেখ হাসিনা যাদের ভিতরে কোনো আত্মউপলব্ধি আছে না, আমরা চাইলে আগামী 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে তাদের সকলের অস্তিত্ব আমরা দৌড়ে মুছে চলে আসবো। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আর কত ধৈর্য দেখবেন, আর কত ধৈর্য দেখবেন? সরকারের ভিতরে যে ভূতগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে ছুঁড়ে ফেলে দিন। আমরা দেখলাম এত ঘন্টা হয়ে গেল, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো বসে আছেন, ওনার কোনো লজ্জা করার কথা নয়। পরিস্থিতিকে উৎকে দিচ্ছেন, উনার মতো ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার আমাদের বাংলাদেশের দরকার না। আপনি পদত্যাগ করুন, আপনি ক্ষমা চান, ক্ষমা প্রার্থনা করুন। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যে ইলিয়াস আলীর রক্ত ঝরেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, যেই শহীদ জিয়ার রক্ত ঝরেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে, যে আল্লামা দেলোয়ার হোসেন জাইদির রক্ত ঝরেছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে, যে আপনার ভাব জীবন দিয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে, সেই একই ধারাবাহিকতায় এই 25 সালে এসেও ওসমান হাদিকে শহীদ হতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমি যদি আমার নিজের কথা বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে 2019 সাল থেকে আধিপত্যবাদ বিরোধী লড়াই করেছি। এখানে অনেক সহযোদ্ধারা আপনারা উপস্থিত আছেন, আমরা প্রতিবাদ করেছি, কথা বলেছি। আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন করেছি। গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে কি বলা হয়েছে জানেন আপনারা? করা হচ্ছে, এটি হচ্ছে নিরাপত্তার দাবিতে, এবং যারা এখনো থ্রেটের সম্মুখীন হয়েছে তারা যেন নিরাপদে থাকতে পারে সেই দাবিতে। এছাড়া আরেকটা জিনিস তারা আমাদেরকে বলেছেন, সেটি হচ্ছে যে হাদিকে যারা হত্যা করা হয়েছে তাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম, এখানকার যারা আন্দোলনকারী আছেন তারা বেশ কয়েকজন আমার সঙ্গে কথা বলে যেটি তারা জানিয়েছেন যে আসলে এখন কেউ নিরাপদ তাদের কাছে মনে হচ্ছে না, অনেককেই থ্রেট দেওয়া হচ্ছে। যারা থ্রেটের মুখোমুখি হয়েছেন তারা যেন তাদের জীবন যেন নিশ্চিহ্ন না হয়, বুলেটের মুখে না যায়, সে কারণেই কিন্তু আজকের এই আন্দোলন এবং আজকের এই রাজপথে থাকা। আমরা কথা বলেছিলাম, এখানকার যারা পুলিশ প্রশাসন রয়েছেন তারা যেটি বলছেন যে তারা কিন্তু পাশেই রয়েছেন, অবস্থান করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়টি তারা খেয়াল রাখছেন। তবে পুলিশের পক্ষ থেকে মহাসড়ক অবরোধকারীদের কোনো বাধা দেওয়া হয়নি বা এমন কোনো কিছুই আমরা দেখতে পাইনি। হাদির বাড়িতে আমরা গিয়েছিলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত ছিলাম। হাদির যে ছোট বোন, এই যে বাড়িতে হাদির বসবাস ছিল এখানকার স্থানীয়, সে হাদির ছোট বোন এবং তার স্বামী দুজনেই কিন্তু দুপুর 12:30টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে আজকে বিকেলে সন্ধ্যার দিকে যে ফ্লাইটে করে হাদির মরদেহ আসার কথা,
সেটি রিসিভ করার জন্যই কিন্তু তারা ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের কিন্তু আরেকটি দাবি রয়েছে, সেটি হচ্ছে তারা কিন্তু ঝালকাঠিতে অর্থাৎ নলছিটিতে যেন হাদির একটি জানাজা অনুষ্ঠিত হয়। এবং তাদের আরেকটি দাবি রয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে, যে তারা যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে জানাজা এবং মরদেহ দাফনেরও কিন্তু তাদের একটি দাবি রয়েছে। অর্থাৎ তারা যেটি চাইছেন যে হাদি হচ্ছেন গণমানুষের নেতা, রাজধানীতে যদি দাফন করা হয় সেটিও হতে পারে, আবার যদি কিছু মানুষের দাবি রয়েছে ঝালকাঠির নলছিটিতে যেন দাফন করা হয়। অর্থাৎ এই সব কিছু মিলিয়ে আজকের এই অবরোধ করা হয়েছে এবং অবরোধ কখন শেষ হবে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না। এতটুকুই ছিল মহাসড়ক অবরোধ করে যে আন্দোলন করা হচ্ছে তার সবশেষ খবর। শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতেও চলছে বিক্ষোভ মিছিল। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ।